গণতন্ত্র আজ আইসিইউতে। ক্ষমতার অলিন্দে চলছে শুধু সিংহাসন বাঁচানোর খেলা। এই সরকারের আর নেই দরকার, শুভেন্দু সরকার আর নেই দরকার, হটাও শুভেন্দু সরকার হারিয়ে দাও। নাম শুভেন্দু অধিকারী নয়, সুমন্দি অধিকারী। ওই জানোয়ারের সোজা বাংলাদেশ পাঠাতে। এদিকে আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজপথে নেমেছে। শুভেন্দু অধিকারীর পতন হয় আজকে, গণদুলাইকায় শুভেন্দু অধিকারী, এই নিয়ে মমতা ব্যানার্জির বিজয় হয়। তৃণমূল কংগ্রেসকে কলুষিত যদি কেউ করে থাকে সেটা কিন্তু মমতা ব্যানার্জি নিজেই করেছে। দাদা আর পারছি না। আজ কি হচ্ছে শুভেন্দু, কি সমস্যাটা কি? বলছে না দাদা এটা সম্ভব না। আমরাও ক্ষমতায় 15 বছর ছিলাম, আমি কখনো পুলিশকে দিয়ে এই কাজটা করাইনি। বিজেপির নিজস্ব সংগঠন নেই বলে আই এম সরি টু সে, এটাই আসল সত্য যেটা আমি জেনেছি। মমতার এই আইনি পদক্ষেপ একই সাথে তিনটি উদ্দেশ্য সাধন করেছে: শুভেন্দুর বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা, নিজের রাজনৈতিক ন্যারেটিভ জীবিত রাখা এবং দলের কর্মীদের মনোবল ধরে রাখা। শুধু ভবানীপুরের নির্বাচনী পিটিশনই নয়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মোট 32টি মামলা চলমান আছে। কলকাতা হাইকোর্টে তাকে 104 বার হাজিরা দিতে হয়েছে। একজন মুখ্যমন্ত্রী যদি তার কর্মসময়ের একটি উল্লেখযোগ্য অংশ আদালতের আত্মরক্ষায় ব্যয় করেন, তাহলে প্রশাসন চালানোর সময় তিনি কোথায় যাবেন? আমরা সরকারকে এনেছি, আমরাই আবার উল্টে দেব। এই তীব্র হুঁশিয়ারির মধ্যেই যেন ফুটে উঠল সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভ। অতীতে বসতে না বসতে আপনাদের পুঙ্গায় আগুন লেগে গেছে, গরম হয়ে গেছে, যাতানাই করছে। 8 বছর কষ্ট করে এরা থাকবে, এই জনগণ দাঁত কামড়িয়ে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ এবার রাজপথে নেমেছে শুভেন্দু অধিকারীর পতনের জন্য। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আন্দোলন করতেছে এবং এই তুপের মুখে পড়ে শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা হয়েছে। দর্শক শ্রোতা, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকেই মমতা ব্যানার্জি যখন পরাজিত হয়েছিল, এরপর থেকেই মমতা ব্যানার্জির তৃণমূল দল সুযোগ খুঁজছিল কখন তারা শুভেন্দু অধিকারীর উপর অ্যাকশন নিবে। এখন তারা একটা আক্রমণ করে এবং ভারতের রাজনীতির মধ্যে নতুন একটা ধ্বংসলীলা তৈরি করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং পশ্চিমবঙ্গের রাজনীতির গোপনে প্রকাশ্যে যে ঘটনাগুলো ঘটতেছে সবকিছুই উন্মোচন করব আমাদের এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। হিন্দুদের চিন্তা নেই বলে যে এখন হিন্দুদেরই পেটে লাথি মারছে, হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই, সবারই সব হকার হিন্দুদের পেটে লাথি মারছে এই সরকার। এই সরকারের আর নেই দরকার, শুভেন্দু সরকার আর নেই দরকার, শুভেন্দু সরকার আর নেই দরকার, হটাও শুভেন্দু সরকার হারিয়ে দাও। ডবল ইঞ্জিনের সরকার। কি বলছে? চোর বলছেন মুখ্যমন্ত্রী। আবার চোর না কি? কি বলছেন? আমি বলছি চোর। হ্যাঁ, টাকা 500 ভাঙিয়ে বুঝে নিচ্ছে, ভিতরে কি 500 ভাঙিয়ে বুঝে নিচ্ছে, লোক দেখেনি নাকি? 9,000 টাকা 7,000 টাকা কে নিয়েছে? কেউ মানুষ দেখে ভারতবর্ষের লোক দেখেনি? চোর না দেখি। বিজেপি প্রচার করেছিল, এখন ডিলিট করে দিয়েছে। বিজেপি এখন ধোয়া তুলছে মাথা। বাংলাদেশি মুখ্যমন্ত্রী বাংলাদেশ পাঠানো হোক। বাংলাদেশ মুখ্যমন্ত্রী সুমন্দি অধিকারী, ওর নাম শুভেন্দু অধিকারী নয়, সুমন্দি অধিকারী, ওর বাংলাদেশ পাঠানো হোক। দিন থেকে এসে সেদিনে আমাদের রাজ্যের এই অবস্থা। ও নিজে গরুর মাংস খেয়েছে 3 বাড়ি, সাপুদ্দিনের বাড়ি, 5 লক্ষ টাকা ঘুষ নিয়েছে, পুলিশ ভাইরাল হয়েছে। ওই জানোয়ারের সোজা বাংলাদেশ পাঠাতে হবে, পাঠালেই তারপর কাউকে দেখে ভয় পায় না। গরিব লোক খেটে গেল, কাউকে দেখে ভয় পায় না। লাঠি মারলে কারোর কথা ভয় নেই। কিসের ভয়? চুরি করছি না ডাকাতি করছি, খেটে খাচ্ছি। আর শুভেন্দু থেকে যেতে 2004 মে মাসের 4 তারিখে যখন মুখ্যমন্ত্রী তখন তারপর থেকে বললি চালু এই উত্তরপ্রদেশ দিয়েছিল বাংলা। উনি তো বলেছিল যে আমি ভোটারদের পাশে দাঁড়াবো, আমার উপরে বললে ও তো নিজেই বলেছিল উল্টে গেল, আমার কেউ চালালে আমি আগে দাঁড়াবো। আরে ভাই, গরিবের নয়, এটা কর্পোরেটের সরকার, এটা আম্বানি আদানির সরকার। এরা হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লুট করে গরিব মানুষের টাকা, এদের আবার ট্যাক্স ছাড় দিয়ে দেয়। শুভেন্দু অধিকারী ভোটের আগে হিন্দুদের নিয়ে ওর দরদ উঠলে উঠেছিল, হিন্দু ভাই ভাই। আজকের সেই হিন্দু ভাইদের উপরে বুলডোজার চালিয়ে রুটি রোজগারও শেষ করে দিল। হ্যাঁ, আজকে সরকারের কাজ কি? সরকারের কাজ কি? যারা 30-40 বছর ধরে পূর্বপুরুষ ব্যবসা করে আসছে, সরকারের কাজ কি? রাতের অন্ধকারে কোর্টের স্টে অর্ডার থাকাকালীন বুলডোজার চালিয়ে ভেঙে দেবে? হ্যাঁ, সরকার সেটা আলোচনায় আসছে না কেন? যে মানুষকে তুলে দিয়েছে সেই মানুষের বাড়িতে কি খাওয়া দাওয়া হচ্ছে কি না সেটাও কি মানে দেখছে মিডিয়ারা খালি আমাদের পেছনে লেগে আছে। সারা জীবন কেউ থাকে না, শুভেন্দুকে এটাই বোঝা দরকার। সারা জীবন বিজেপি থাকবে না, মিডিয়াও বিক্রি হয়ে গেছে, দালালি করছে। হ্যাঁ, এবিপি আর সব চ্যানেল টিভি চ্যানেলে দালালি করছে, আর বাংলাদেশে বিজেপি যারা মিডিয়াকে কিনে নিয়েছে, কিনে রেখে দিয়েছে। টিভি চ্যানেলগুলো সব কিনে রেখে দিয়েছে। বলে না বাংলায় কথা হচ্ছে, ভাতা দিতে হবে না, খুঁটে হাসে, আমরা চাই খুঁটে বলে তোরা একদিন আছে, আমরাও দেখছি। আজ বেলাকে তুলে দিচ্ছে ভালো কথা। সরকার বলে আজ বেলাকে তুলছে, একটা কোনো চ্যালেঞ্জ দেখালো না। আমাদের দালাল মিডিয়া ছোটি চাঁদা সরকারি এই পেস ছোটি চাঁদা সরকার। এই ঋতু কত বাংলা का झालमुड़ी अच्छा है, बांग्ला का झालमुड़ी खोज दिया, তারপর চাবি কি উড়ে দেখা চাওয়া ছিল। কাটি নয়, আমাদের কাটি নাড়ার হকার ভাই। তার মানে উনি বড় বড় স্টল দিচ্ছে, স্টল থেকে 10 টাকা
তারপরে 10 টাকার 20 টাকার কি 40 টাকা সাধারণ মানুষের কিনে খাওয়ার ক্ষমতা নেই, তাহলে ওনারা কি করছে? জ্যান্ত ডাকাতি করছে। চুরি মানে না, এটা টিএমসি চুরি করতে, বিজেপি দালালি করছে, এই ডাকাতি করছে। পুরো ডাকাতের দল এটা, পাল্টানো দরকার। হ্যাঁ, বিজেপি ডাকাতের দল, পাল্টানো দরকার, চাই নতুন সরকার। এরা কর্পোরেটের সরকার, যে ভোটের জন্য হিন্দুদের কথা বলে। আমাদের দেশের প্রধানমন্ত্রী ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি খায়, আর সেই ঝালমুড়ি হকার ভাই, আমাদের কাকিনাড়ায় বাড়ি, সেই ঝালমুড়ি হকার ভাই 2 দিন ধরে ব্যবসা করতে পারছে না। 3 দিনের মাথায় যখন ট্রেনে উঠলো তাকে 2000 টাকা ফাইন করলো। সে বেচারিটা ট্রেনের সুসাইড করলো, তার বাড়িতে আমরা গিয়ে দেখলাম। এই হিন্দু সরকার বলে, এরা এতটাই নির্লজ্জ আপনি চিন্তা করতে পারবেন না। তার বাড়িতে গেলাম, ওনার ওয়াইফ ক্যান্সার পেশেন্ট, যে বাড়িতে থাকে 4000 টাকা ভাড়া দিতে হয়, 10 টাকা ইউনিট দিতে হয়। তার ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, ছেলেটা বিয়ে করেছে, তার পরিবারটা কিভাবে চলবে, কি অবস্থায় দাঁড়াবে? গরিব লোককে মেরে শুভেন্দুবাবু কিভাবে আপনার সম্পত্তি বাঁচালেন সেই চিন্তা করুন। শুভেন্দুবাবু এটাই হচ্ছে বেশ সব থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটাই ধন্যবাদ দিই। গরিব লোকের পেটে লাগবে আপনার সম্পত্তি। এখন 9টা পেট্রোল পাম্প আছে, 5 বছর 45টা পেট্রোল পাম্প কিভাবে করবেন সেটা চিন্তা করুন। ঠিক আছে, এটা তৃণমূল কংগ্রেসকে কলুষিত যদি কেউ করে থাকে সেটা কিন্তু মমতা ব্যানার্জি নিজেই করেছে। দাদা আর পারছি না। আজ কি হচ্ছে শুভেন্দু, কি সমস্যাটা কি? বলছে না দাদা এটা সম্ভব নয়। মমতা দি শেষ কথা, আর সেখানে কনফিডেন্সটা মনে হচ্ছে কোথাও কোশ্চেন হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে কিন্তু পদত্যাগ পত্র লিখেছিলাম। এক কথায় বলতে গেলে হাতির লাথি সহ্য হয়, চামচিকের দাঁত খিচুনি সহ্য হয় না। কবিতা অস্বীকার করুক তো দেখি। কবি ভারতী স্মরণীতে সেই কংগ্রেস নেতার কাছে গিয়ে তৃণমূল ত্যাগ করার জন্য আলোচনায় বসেছিলেন কি বসেননি? না, আমি ইঞ্জিনিয়ারিং জানি না, আমি মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটিতে সই করি। আরে সই করার অথরিটি তোমার, পতাকা যাহারে দাও বহিবারে দাও শক্তি। আমার উপর যদি মেয়রের দায়িত্ব এসে থাকে তাহলে আমাকে জেনে সই করতে হবে। আমার শুধুমাত্র পেনের কালিটা সাদা কাগজের উপর নীল বা কালোর রং ছেপে দেবার বিষয় নয়, যোগ্যতা থাকা উচিত। এতজন মারা গেল, এটা মমতা ব্যানার্জিরই নিজস্ব লাই দিয়ে দিতে মাথায় তোলে না। আমরা ভালো ছিলাম না, বা আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। আর চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে ওরা এলো, প্রথম স্টেটমেন্ট যা এসছে, যা দেখেছি, তার সঙ্গে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সোজা কথা সোজাভাবে বলছি, যে এই ঘটনা ঘটার অন্তত 25 থেকে 30 মিনিট কি 1 ঘন্টা আগে বা তারও আগে তিনি জানতেন যে পার্টি অফিস দখল হচ্ছে। এই জায়গায় যে সমস্ত লোকগুলোকে তুলে নিয়ে আসা হয়েছে, এরা নিজের বাড়ির বাইরে পা ফেলতে পারতো না, মুখ দেখাতে পারতো না। তাই যে চেয়ারটায় বসে রয়েছেন বলছেন না ইন্ডিকেট, সত্যি খুব দুর্ভাগ্যজনক। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় নাম দুটো আছে। রাজ্যসভার সাংসদ হিসেবে যে আচরণ করেছিল, তাকে সিপিআইএম বহিষ্কৃত করেছিল, সেটাকে দলের মধ্যে নিয়েছে আইএনটিটিউসির প্রেসিডেন্ট করে যে নিয়ে এসেছিলেন, তখন দুবার ভাবেননি? আমার মনে হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জিজ্ঞাসা করছি, আপনি বিজেপিতে যাচ্ছেন এটা বলবো না, কারণ আপনি বিজেপিতে ছিলেন আবার তৃণমূলে ফিরেছিলেন, সেই জন্য আমি জিজ্ঞেস করছি আবার কি আপনি বিজেপিতে ফিরছেন? শুভেন্দু একইভাবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সেইভাবে কিন্তু দলকে সংগঠিত করে 2011 সরকারে নিয়ে এসেছিল। সেইভাবেই নন্দীগ্রামে আন্দোলন করেছিল, সেইভাবেই সিঙ্গুরে আন্দোলন হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মন্ত্রিসভার সদস্য ছিল। শুভেন্দুকে যেদিন দাগানোর চেষ্টা হয়েছিল, আজ প্রথম এই বঙ্গ টিভির কাছে বলছি, যেই আমার কাছে এই সমস্ত এসছে, আমি বলেছি না, এই সব আলোচনা হবে না। কেসের পর কেস, একের পর এক কেস অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। অভিষেক ব্যানার্জির জন্য পরিস্থিতি কিন্তু আরো জটিল হয়ে উঠছে। আপনারা সংবাদ মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন জায়গায় অন্তত এই খবরটা পেয়ে গিয়েছেন যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নতুন আরো একটি মামলা। কি মামলা? অভিষেক ব্যানার্জির যে সেবাশ্রয় প্রকল্প, মানে সেবাশ্রয় যে শিবির, ক্যাম্প, মানে যেখানে বিনামূল্যে ফ্রিতে আর্ত মানুষ, একেবারে দরিদ্র সমাজের একেবারে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের যে চিকিৎসার পরিষেবা তুলে দেওয়ার জন্য যে কর্মসূচি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কর্মসূচিকে প্রাথমিকভাবে দেখে মনে হলেও যে আমাদের সেই সময়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একটা এক্সপ্যানশন বলে মনে করা হলেও এর নেপথ্যে যে এত কিছু লুকিয়ে ছিল অন্তত এটা আন্দাজ করা যায়নি। একটা প্রশ্ন ঠিকই উঠেছিল যে একজন সাংসদ কিভাবে এত কিছু অ্যারেঞ্জ করতে পারেন। তিনি শ্রদ্ধার্ঘ্য দিচ্ছেন, তিনি সেবাশ্রয়ে এত মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন এবং অনেক যারা মানে মুমূর্ষ রোগী তাদেরকে এই রকম প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে বাইরে চিকিৎসার জন্য পাঠাবেন।
কারোর চিকিৎসার জন্য যদি 2 লাখ টাকা খরচ হয় তাহলে সেই টাকা তিনি দেবেন। এই রকম বিভিন্ন বিষয় কিন্তু সামনে এসেছিল। প্রশ্ন হচ্ছে যে সেটা একজন সাংসদ করতে পারছিলেন কিভাবে। আমরা কল্পনাও করতে পারিনি যে এই সেবাশ্রয় ক্যাম্পে এত বড় একটা বলা যেতে পারে ষড়যন্ত্র চলছিল। যদিও এটা অভিযোগ, আর এই অভিযোগ যিনি করেছেন তাকে আমি আর কিছুক্ষণের মধ্যেই ডেকে নিচ্ছি এবং তার বক্তব্যের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব ঠিক কি কি অভিযোগ। এই যে এই অভিযোগগুলো আপনারা আজ তাক বাংলাতেও দেখেছেন যে এই সেবাশ্রয় ক্যাম্পের আড়ালে কিভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হতো, কিভাবে প্রেসক্রাইব করা হতো যে সমস্ত ওষুধপত্র, এবং প্রাইভেট হসপিটালে যেখানে মানুষ একেবারে টাকা দিতে পারবেন না বলেই সরকারি জায়গায় যান সাধারণ মানুষ, একেবারে আম আদমি, তারা কি করেন? এত লম্বা লাইন ঠেলে তারা সরকারি হাসপাতালে দাঁড়ান কেন? তার কারণ তারা প্রাইভেট হসপিটালের খরচ বহন করতে পারবেন না। এই সেবাশ্রয় ক্যাম্পে নাকি কিছু মুষ্টিমেয় প্রাইভেট হসপিটালকে সুযোগ করে দেওয়ার জন্য, মোদ্দা কথা টাকা কামানোর জন্য এই ব্যবস্থা করা হতো। এই অভিযোগ একটা জমা পড়েছে। কি অভিযোগ? সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বিশেষভাবে কি অভিযোগ, সেই অভিযোগ আপনাদেরকে দেখাবো একদম খাতায় কলমে। আমাদের কাছে প্রুফ রয়েছে, সেই প্রুফ সেটা কি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই অভিযোগটা যিনি করেছেন তিনি হচ্ছেন গিয়ে অভিজিৎ দাস ববি। আপনারা জানেন যে একেবারে নিরলসভাবে তিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির বিষয় সরব হয়েছেন এবং তিনি বেশ কিছু অভিযোগ তুলে ধরছেন, এবং তার যে বক্তব্য যে এখানেও একটা বড় দুর্নীতি হয়েছে। আমি অভিজিৎ বাবুকে ডেকে নেব। অভিজিৎ বাবু প্লিজ এখানে আসবেন। আপনার যা অভিযোগ, আপনার যা বক্তব্য, অভিজিৎ দাস ববি প্লিজ। অভিজিৎ বাবু আমি ডেকে নেব আমার আজকে যিনি এই অভিযোগটা করেছেন। আপনারা সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখেছেন অভিজিৎ দাস ববি তিনি বারবার কিন্তু নক করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন প্রকল্প বা কর্মসূচি যেগুলো তিনি চালু করেছেন সেগুলোর মধ্যে কিছু না কিছু প্রবলেম রয়েছে। একটিমাত্র ভোট গণনা কেন্দ্র, সেখানে 15তম রাউন্ড পর্যন্ত সব তথ্য প্রকাশে আসছিল, তারপর হঠাৎ অন্ধকার, কোনো আপডেট নেই, কোনো ব্যাখ্যা নেই। আর যখন আবার আলো জ্বলল, ফলাফল ঘোষিত, বিজয় ঘোষিত, সরকার গঠিত, কিন্তু সেই অন্ধকারের মিনিটগুলোতে কি ঘটেছিল? এই প্রশ্নটাই এখন কলকাতার হাইকোর্টের বিচারপতির টেবিলে। আর এই প্রশ্নটির উত্তর যদি ভুল দিক দিয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর রাতারাতি প্রাক্তন হয়ে যেতে পারেন। একই সাথে রাজ্যে চলছে সাম্প্রদায়িক উত্তেজনা, মুসলিম নেতাদের বিরুদ্ধে একের পর এক এফআইআর আর রাজপথে ক্ষোভের আগুন। পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের বিশ্লেষণে যা উন্মোচিত হবে তা পশ্চিমবঙ্গের রাজনীতি বোঝার চাবিকাঠি। পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনের মধ্যে ভবানীপুর সংখ্যাগতভাবে মাত্র একটি, কিন্তু প্রতীকীভাবে এটি পুরো রাজ্যের রাজনীতির নার্ভ সেন্টার। কেন? কারণ এই দুটো চিরপ্রতিদ্বন্দ্বী শেষ লড়াই লড়েছিল 2021 সালে নন্দীগ্রামের সেই নাটকীয় পরাজয়ের পর। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ ঘাঁটি ছিল ভবানীপুর। অন্যদিকে শুভেন্দু অধিকারীর কাছে এটা ছিল চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠার যুদ্ধক্ষেত্র। প্রতিপক্ষকে তার নিজের এলাকায় হারিয়ে দেওয়ার সুযোগ। ফলাফল ঘোষিত হলো, শুভেন্দু জিতলেন, কিন্তু জয়ের মার্জিন ছিল মাত্র 15,000 ভোটের কাছাকাছি। আর একই সময়ে প্রায় 44,000 ভোট বিভিন্ন কারণে বাতিল হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখানেই গণিতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। যে পরিমাণ ভোট বাতিল হয়েছে তা জয়ের ব্যবধানে প্রায় 3 গুণ। সুপ্রিম কোর্টের নিজেরই দেওয়া একটি পূর্ববর্তী রায় অনুসারে যদি কোনো কেন্দ্রে বাতিল ভোটের সংখ্যা জয়ের ব্যবধানের চেয়ে বেশি হয় তাহলে সেই ফলাফল নিজেই একটি প্রশ্নবোধক চিহ্ন। আর ঠিক এই আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে মমতার পক্ষ থেকে কলকাতার হাইকোর্টের নির্বাচনী পিটিশন দায়ের করা হয়েছে। প্রতিটি রাউন্ডের পর আপডেট আসে, কে কত ভোটে এগিয়ে, কে পিছিয়ে। দর্শক, সাংবাদিক, প্রার্থীর এজেন্ট সবাই এই তথ্য দেখতে পায়। ভবানীপুরের ক্ষেত্রে প্রথম 13টি রাউন্ড পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিয়মিত আপডেট আসছিল, কিন্তু 13তম রাউন্ডের পর নীরবতা। কোনো আপডেট নেই, সার্ভার যেন হঠাৎ বোবা হয়ে গেল। এই নীরবতা কয়েক মিনিটের নয়, যথেষ্ট দীর্ঘ সময়ের। আর যখন আবার তথ্য প্রকাশিত হলো তখন ফলাফলের চেহারা বদলে গেছে। এই নীরবতা কয়েক মিনিটের নয়, যথেষ্ট দীর্ঘ সময়ের। আর যখন আবার তথ্য প্রকাশিত হলো তখন ফলাফলের চেহারা বদলে গেছে। এখন প্রশ্ন হলো, আধুনিক ডিজিটাল যুগে একটি নির্বাচন কমিশনের সার্ভার কেন হঠাৎ অকেজ হবে? এটা কি প্রযুক্তিগত ত্রুটি ছিল নাকি এর পেছনে অন্য কোনো হাত ছিল? এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আছে মাত্র 3টি জিনিসের: ইভিএম মেশিন, ভিভিপ্যাট স্লিপ এবং গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ। আর ঠিক এই 3টি জিনিসই কলকাতা হাইকোর্ট সংরক্ষণের আদেশ দিয়েছে। যখন একটি আদালত নিজের থেকে এই ধরনের নির্দেশনা দেন তখন বুঝতে হবে বিচারপতিরা বিষয়টিকে নিছক রাজনৈতিক অভিযোগ বলে উড়িয়ে দিচ্ছেন না, তারা এটাকে যথেষ্ট গুরুত্বের সাথে নিচ্ছেন। এই মামলায় আরেকটি অভিযোগ আছে যেটা শুনলে গণতন্ত্রে বিশ্বাসী যে কোনো মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়বে। অভিযোগটি হলো, ভবানীপুরের ভোটের সময় যিনি নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক ছিলেন তাকে পরবর্তীতে বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটা কেন এত গুরুতর? কারণ নির্বাচন পর্যবেক্ষকের একমাত্র কাজ হলো নিরপেক্ষতা নিশ্চিত করা। তিনি থাকেন রেফারির ভূমিকায়, কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়। কিন্তু যদি সেই রেফারিকে পরবর্তীতে একটি দল পুরস্কৃত করে তাহলে স্বাভাবিক প্রশ্ন জাগে, এই পুরস্কার কি আগে থেকে প্রতিশ্রুত ছিল? এটা কি
কোনো চুক্তির অংশ ছিল। আন্তর্জাতিক গণতান্ত্রিক মানদণ্ডে এটাকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত। যখন একজন নিরপেক্ষ কর্মকর্তা পরবর্তীতে একটি পক্ষের দ্বারা লাভবান হন, তখন তার আগের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হওয়া অত্যন্ত স্বাভাবিক এবং আইনসম্মত একটি ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন একটি জিনিসের মাস্টার, সেটা হলো কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো। 2007 সালে নন্দীগ্রামে, 2011 সালে 34 বছরের বাম শাসনের পতনে, 2021 সালে মোদী শাহের সর্বশক্তি নিয়ে আসা আক্রমণ ঠেকানোয় প্রতিবারই তিনি প্রমাণ করেছেন যে তাকে। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপটে সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই যে প্রতিবাদ জানাচ্ছে এবং মমতা ব্যানার্জিও অনেক কথা বলছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে এবং মমতা ব্যানার্জির